পশ্চিমবঙ্গের একটা ছোট্ট শান্ত গ্রাম, নাম কালীপুর। চারিদিকে শুধু ধানক্ষেত আর পুকুর। এই গ্রামেরই এক কোণে দাঁড়িয়েছিল বিশাল এক পুরনো আম গাছ। গ্রামের লোকেরা বলতো ওটা নাকি অভিশপ্ত। গাছটার ডালপালা এমনভাবে ছড়িয়েছিল যে ভর দুপুরেও তার নিচে একটা গা ছমছম অন্ধকার থাকত। চলুন আজ এই কিংবদন্তির গভীরে যাওয়া যাক, যার ছায়াটা শুধু মাটিতে নয়, মানুষের মনেও পড়ত। শুধু এই একটা কথা, ভাবুন তো, এই একটাই কথা গ্রামের মানুষের মনে প্রজন্মের পর প্রজন্ম ধরে ভয় ঢুকিয়ে রেখেছিল। কিন্তু প্রশ্নটা হলো, এই বিশ্বাসটা কি শুধুই একটা কুসংস্কার, মানে একটা ভিত্তিহীন ভয়, নাকি এর আড়ালে লুকিয়েছিল এমন কোনো সত্যি যা সবাই ভুলে গেছে, আর সময়ের সাথে সাথে সেটা একটা ভয়ঙ্কর লোককথার চেহারা নিয়েছে? গল্পটা ঠিক এখান থেকেই শুরু হচ্ছে। তো গল্পের প্রথম পর্বে আমরা দেখব গ্রামের এই পুরনো বিশ্বাসটা কিভাবে এক নতুন প্রজন্মের যুক্তিবাদী চিন্তার মুখোমুখি হয়, আর সেই সংঘাত থেকেই জন্ম নেয় এক গভীর রহস্য। তো গল্পের মধ্যে প্রবেশ করছে রাহুল, শহরের ছেলে, কলেজে পড়ে, ছুটিতে এসছে মামার বাড়ি কালীপুরে। গ্রামের শান্ত পরিবেশ বেশ লাগছিল তার, কিন্তু একটা ব্যাপার তার কাছে কেমন খটমট লাগল। দেখল যে সূর্য ডুবতে না ডুবতেই পুরো গ্রাম একেবারে চুপচাপ, সবাই যে যার ঘরে ঢুকে পড়ছে। এই আধুনিক যুগে এসেও এমন একটা অন্ধবিশ্বাস? রাহুল তো মনে মনে হেসেই ফেলেছিল। কৌতূহল চাপতে না পেরে রাহুল তার মামাকে জিজ্ঞেস করেই বসল, এর কারণটা কি। মামা প্রথমে একটু এড়িয়ে যেতে চাইলেন, কিন্তু পরে ওই অভিশপ্ত আম গাছটার কথা বললেন। রাহুলের অবিশ্বাসের হাসিটা দেখে তিনি বেশ গম্ভীর হয়ে গিয়েছিলেন, শুধু বলেছিলেন, সবকিছু নিয়ে হাসাহাসি করা ভালো না। এই সাধারণ কথাটা যেন একটা গভীর সতর্কবার্তার মতো শোনাল। এর পরের দিন বিকেলে রাহুল তার নতুন বন্ধু সুমনের সাথে গ্রাম ঘুরতে বেরিয়েছে। হাঁটতে হাঁটতে তারা এমন একটা মাঠের কাছে পৌঁছালো যার শেষ মাথায় দাঁড়িয়ে আছে সেই বিশাল আমরাজটা। সুমন ওদিকে যেতেই ভয় পেয়ে গেল। সে রাহুলকে বলল, গ্রামের সবাই বিশ্বাস করে যে রাতে ওই গাছের নিচ থেকে নাকি এক মেয়ের কান্নার আওয়াজ আসে। কিন্তু যুক্তিবাদী রাহুল কি আর এসব মানে? সে এসবকে বাতাসের শব্দ বলে উড়িয়ে দিল। আর এখান থেকেই গল্পটা একটা নতুন মোড় নেয়। যে রাহুল গ্রামের বিশ্বাসকে স্রেফ কুসংস্কার বলে উড়িয়ে দিচ্ছিল, সেই এবার ঠিক করল যে এই ভয়ের মুখোমুখি সে হবে। দেখাই যাক না রহস্যটা আসলে কি। সেই রাতে যখন সবাই গভীর ঘুমে, রাহুল একা একা বাড়ি থেকে বেরিয়ে পড়ল। চাঁদের আলোয় চারপাশটা কেমন যেন অচেনা, রহস্যময় লাগছিল। সে যখন গাছটার কাছে পৌঁছাল, ওর বিশাল শরীর আর মানুষের হাতের মতো ছড়িয়ে থাকা ডালপালাগুলো দেখে তার যুক্তিবাদী মনেও প্রথমবারের মতো একটা অজানা ভয় কাজ করতে শুরু করে দিল। রাহুল গাছটার চারপাশে ঘুরতে ঘুরতে নিজের সাহসটাকেই যেন পরীক্ষা করছিল। ঠিক তখনই রাতের ওই নিস্তব্ধতা ভেঙে একটা মেয়ের কান্নার মতো চাপা আওয়াজ ভেসে এলো। রাহুল একেবারে চমকে উঠে চারদিকে তাকাল, কিন্তু না, কোথাও কেউ ছিল না। হয়তো মনের ভুল, সে নিজেকে এটাই বোঝানোর চেষ্টা করল। কিন্তু তার এই ভুল ভাঙতে একদমই সময় লাগল না। এবার আওয়াজটা আরও স্পষ্ট, আরও করুণ। মনে হচ্ছে যেন ঠিক গাছের ভেতর থেকেই কেউ সাহায্যের জন্য কাঁদছে। রাহুলের সমস্ত যুক্তি, সমস্ত সাহস যেন এক মুহূর্তে জমে বরফ হয়ে গেল। সাহস করে রাহুল গাছের নিচে দাঁড়াতেই এমন একটা দৃশ্য দেখল যা বিশ্বাস করা কঠিন। চাঁদের আলোয় সে দেখতে পেল একটা মেয়ের অবয়ব, সাদা কাপড় পরা, চুলগুলো এলোমেলো, আর তার পা দুটো মাটি থেকে শূন্যে ভাসছে, আর চোখ দুটো একদম সাদা, নিষ্প্রাণ। সেই চোখে কোনো ভাষা নেই, আছে শুধু এক অনন্ত অপেক্ষা। এবার আমরা গল্পের সেই অংশে ঢুকছি, যেখানে এই কিংবদন্তির পেছনের আসল মর্মান্তিক সত্যিটা সামনে আসবে। ভয় আর রহস্যের পর্দাটা সরে গিয়ে বেরিয়ে আসবে এক ভয়ঙ্কর অন্যায়ের কাহিনী, যা এতদিন ধরে এই গাছের ছায়ার নিচেই চাপা পড়েছিল। ওই ভৌতিক অবয়বটা রাহুলের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তার নাম মাধুরী। অনেক অনেক বছর আগে সে এই গ্রামেরই মেয়ে ছিল। সে রাহুলকে অনুরোধ করল শুধু একবার তার কথাটা শোনার জন্য, সেই কথা যা গ্রামের লোকেরা হয়তো ভুলে গেছে বা হয়তো ভুলে যাওয়ার ভান করে। আর তারপরেই মাধুরী সেই ভয়ঙ্কর সত্যিটা বলে। সে জানায়,
গ্রামেরই কিছু লোক তাকে মিথ্যা অপবাদ দিয়ে এই গাছের নিচেই নির্মমভাবে হত্যা করেছিল। তার অতৃপ্ত আত্মা এতদিন ধরে এখানেই বন্দী হয়ে আছে, শুধু একটু ন্যায় বিচারের অপেক্ষায়। মাধুরী আরও বলে, তার মৃত দেহটা ঠিকমতো সৎকারও করা হয়নি। ওর হাড়গুলো এই গাছের নিচেই পুঁতে রাখা হয়েছে, অনাদরে অবহেলায়। সে রাহুলকে অনুরোধ করে যদি ওর হাড়গুলো তুলে নিয়ে নদীর ধারে ঠিকমতো দাহ করা হয়, তাহলেই কেবল তার আত্মা এই বাঁধন থেকে মুক্তি পাবে। মাধুরীর কথা শেষ হতে না হতেই হঠাৎ দূরে কোথাও বাজ পড়ল। এক মুহূর্তের জন্য রাহুলের মাথাটা ঘুরে গেল, আর যখন সে চোখ খুলল, দেখল সে একা। চারপাশে কেউ নেই। সবকিছু একটা স্বপ্নের মতো মনে হচ্ছিল। কিন্তু মাটিতে পড়ে থাকা একটা পুরনো রূপোর নূপুর প্রমাণ দিচ্ছিল যে এটা কোনো দুঃস্বপ্ন ছিল না, এটা ছিল এক কঠিন বাস্তব। যে রাহুল কিছুক্ষণ আগেও কুসংস্কার নিয়ে হাসাহাসি করছিল, সেই এখন একটা অতৃপ্ত আত্মার শেষ ইচ্ছা পূরণের দায়িত্ব কাঁধে নিয়েছে। এই পর্বে আমরা দেখব সে কিভাবে নিজের ভয়কে জয় করে সত্যিটা সবার সামনে তুলে ধরে। পরদিন সকালে রাহুল সুমনকে সবটা খুলে বলল। সুমন প্রথমে ভীষণ ভয় পেলেও ওই রূপন নপুরটা দেখে তাকে সাহায্য করতে রাজি হয়ে গেল। ওরা কোদাল নিয়ে গাছের নিচে মাটি খুঁড়তে শুরু করল। বেশ কিছুক্ষণ খোঁড়ার পরেই কোদালটা শক্ত কিছুতে লেগে একটা টং করে শব্দ হল। দুজনেরই বুকটা যেন ধড়াস করে উঠল। মাটি সরাতে যা বেরিয়ে এলো তা তাদের সব সন্দেহ দূর করে দিল। সেখানে সত্যি মানুষের হাড়গোড় পড়ে আছে। মাধুরীর বলা প্রত্যেকটা কথা যে সত্যি ছিল তার অকাট্য প্রমাণ তখন তাদের চোখের সামনে। লোক কথাটা আর নিছক কোনো গল্প রইল না। ওরা গ্রামের সবচেয়ে বয়স্ক লোকটিকে ডেকে নিয়ে এলো। হাড়গুলো দেখে তিনি একেবারে চমকে উঠলেন। তারপর স্বীকার করলেন যে হ্যাঁ, বহু বছর আগে মাধুরী নামে একটি মেয়ে সত্যি গ্রাম থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। সবাই ভেবেছিল সে হয়তো পালিয়ে গেছে, কিন্তু আসল সত্যিটা যে এত ভয়ঙ্কর তা গ্রামটা এতদিন লুকিয়ে রেখেছিল। গল্পের শেষ পর্বে আমরা দেখব কিভাবে একটা গোটা গ্রাম তাদের অতীতের ভুলের প্রায়শ্চিত্ত করে, আর কিভাবে একটা অতৃপ্ত আত্মা বহু বছর পর অবশেষে শান্তি খুঁজে পায়। সত্যিটা সামনে আসার পর পুরো গ্রাম অনুশোচনায় ভরে উঠল। সেই সন্ধ্যায় সবাই মিলে মাধুরীর দেহাবশেষ নদীর ধারে নিয়ে গেল এবং পুরোহিত ডেকে তার আত্মার শান্তির জন্য সৎকার করল। এটা শুধু একটা শেষকৃত্য ছিল না, এটা ছিল একটা গ্রামের সম্মিলিত ক্ষমা প্রার্থনা, তাদের ভয়ের উৎসকে সম্মান জানানোর একটা চেষ্টা। সৎকার শেষ হওয়ার পর রাহুল দূর থেকে আমগাছটার দিকে তাকাল, আর সে স্পষ্ট দেখতে পেল গাছের নিচে মাধুরীর এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। কিন্তু তার মুখে আর কোনো কষ্ট নেই, আছে শুধু এক শান্ত নির্মল হাসি। মুহূর্তের মধ্যে সেই ছায়াটা বাতাসে মিলিয়ে গেল চিরদিনের জন্য। কয়েকদিন পর রাহুল যখন গ্রাম ছেড়ে শহরের দিকে রওনা দিচ্ছে, সে শেষবারের মতো গাছটার দিকে তাকাল। হঠাৎ একটা হালকা বাতাস বয়ে গেল, আর তার কানের কাছে যেন একটা ফিসফিসানি ভেসে এলো। ধন্যবাদ, একটা আত্মার কৃতজ্ঞতা, যে আত্মা অবশেষে মুক্তি পেয়েছে। মাধুরীর গল্পটা তো শেষ হল, কিন্তু একটা প্রশ্ন রেখে গেল। আমাদের চারপাশে যে এত কিংবদন্তি ছড়িয়ে আছে, সেগুলো কি শুধুই গল্প, নাকি সময়ের সঙ্গে ভুলে যাওয়া এমন অনেক সত্যি ঘটনা যা আমাদের মনে করিয়ে দেওয়ার অপেক্ষায় থাকে? ভাববার বিষয়, তাই না?